প্রিয় দর্শক, জাগো-নিউজের বিশেষ আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো বিশিষ্ট লেখক, আবৃত্তি শিল্পী নাজনীন তৌহিদের সঙ্গে। আপনারা আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকবেন। নাজনীন তৌহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও বসন্ত তো এসে যাচ্ছে, বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমার মনে হয় অনুষ্ঠানটা শুরু করছি। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের পুরো জাগো টিমকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে আবারও ধন্যবাদ। তো ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে বইমেলা এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে ফাগুন। ফাগুনের এইবার আপনি বসন্তের কথা বললেন। বসন্তে যেমন কোকিল ডাকে, বসন্ত এলো আমাদের এখানে বইমেলা হয়, বসন্তী উৎসব হয়। তো বছর ঘুরে আবারও বইমেলা এলো। আমরা আজকে বইমেলা নিয়ে কথা বলবো, আপনার লেখালেখি নিয়ে কথা বলবো এবং আপনার ব্যস্ততা কীভাবে কাটছে সে বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো শুরুতেই আমরা জানতে চাচ্ছি যে একজন লেখক হিসেবে নিশ্চয়ই আপনি প্রতি বছর বইমেলায় যান, তো এবারের অভিজ্ঞতাটা কেমন? জি হারুন ভাই, আপনি তো জানেন যে আমি প্রতি বছরই বইমেলায় যাই। প্রতি বছর যাই শুধু পাঠক হিসেবে নয়, আগে যেতাম পাঠক হিসেবে, মেলা দেখতে যেতাম, ভালো লাগতো, বই কিনতে যেতাম। এরপর 2014 সাল থেকে আমি লেখক হিসেবে যাই। মানে 2014 আর এখন 2024, মানে 10 বছর হয়ে গেল আমার লেখালেখির বইমেলায় লেখক হিসেবে। জি, প্রায় মানে পাঠক থেকে লেখক হিসেবে বইমেলায় যাওয়া। তারপরও যে লেখক হিসেবে যাই শুধু তাও নয়, এখনো পাঠক আছি। আমার প্রিয় লেখক যারা আছেন তাদের লেখা পড়ি, তাদের বই কিনি। আমার সহযাত্রী যারা আছেন, বন্ধু, তাদের বই পড়ি। আবার ভালো লাগার জায়গা থেকে বিভিন্ন জনার, মানে আমাদের বিভিন্ন শিশু হোক বা বিভিন্ন ধরনের সাহিত্য নিয়ে যারা কাজ করেন, তারা কি ধরনের লেখা লিখছেন সেগুলো নেই, সেটা সম্পর্কে একটা ধারণা নেওয়া। জি, ধারণা নেওয়ার জন্য পাঠ করে নিজেকে সমৃদ্ধ করা এবং সেটা আবার লেখালেখির মধ্য দিয়ে সেটা প্রকাশিত করা। এখন কেমন পাঠক কেমন চাইছে, কেমন লেখা চলছে, পুরোটা নিয়েই আর কি আমি বইমেলায় যাই। এবং এটা বলবো যে শুধু লেখা না, এটা আমার একটা গবেষণার কেন্দ্র বলবো। গবেষণাধর্মী কাজও আমি খুঁজে পাই এখানে। নিঃসন্দেহে, জি, নিঃসন্দেহে। তো এবারের মেলা সব দিক মিলিয়ে ভালো চলছে, এমনটি আমরা গণমাধ্যম সহ বিভিন্নভাবে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। এবার মেট্রো রেল যুক্ত হয়েছে, সে কারণে অনেক অনেক বইপ্রেমী মানুষরা এখানে আসছে, দর্শকরা আসছে, লেখক আসছে। তো এটিও একটি ভালো দিক, বইমেলার জন্য বিক্রিবাট্টাও ভালো হচ্ছে। আপনি কি দেখলেন? জি ভাই, আপনি মেট্রো রেলের কথা যেটা বললেন, আমি মিরপুর পল্লবীতে থাকি। আচ্ছা আচ্ছা। আমি তো এখান থেকে, যেমন গতকাল আমি, আপনার জন্য খুব ভালো হয়েছে। গতকাল শনিবার ছিল, শুক্র শনি আমি তো বলবো কোভিডের পর থেকে তো আমাদের বই, শুধু বই কেন, আমাদের অনেক সেক্টর একটু ঝিমিয়ে গিয়েছিল, কিন্তু এবার মনে হচ্ছে যেন সবাই প্রাণ ফিরে পেয়েছে। আর এই যে বললেন মেট্রো রেলের কথা, মেট্রো রেল হবার জন্য যেটা হয়েছে, মানে সবাই বই কিনুক আর নাই কিনুক, বা এখানে তারা বই বিনোদন কেন্দ্র বলতে পারেন, কারণ অনেকে ঘুরতে যায়, সবাই যাবে, অনেকেই যাবে। জি জি, আমাদের তো আসলে সেরকম ব্যস্ত জীবন, ঘোরাফেরারও জীবনটা একটু কম হয় মানুষের ব্যস্ততার মাঝে। তখন বই কেউ কেনেন, একজনের সাথে হয়তো দুজন ঘুরতেও যান। তো অনেকে দেখি মেট্রো রেলে একটু আনন্দ ভ্রমণ করতেও যান। তো যা বলছিলাম, কালকে আমি মাত্র 10 থেকে 12 মিনিট হবে আমি পল্লবীতে পৌঁছে গেলাম। আরেকটি কথা সংযোগ করি, এখানে হচ্ছে আমি জানতাম না মেট্রো রেলে নারীদের একটি আলাদা রয়েছে। আমি তো কাল যখন ইউনিভার্সিটির মানে স্টেশন থেকে উঠলাম, আর এখানে হচ্ছে আমার হচ্ছে কার্ড করা আছে, কার্ড করলে আমি খুব দ্রুত উঠতে পারি। তো খুব দ্রুত উঠে গেলাম, একেবারে কম্পার্টমেন্ট খালি ছিল, পরে পরক্ষণে ভরে গেল। তো এটা খুব ভালো লাগলো, এত সহজে আমরা অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছি মেট্রো রেলের মাধ্যমে। এর মাধ্যমে ঢাকা শহরে যে যানজটের তিক্ত অভিজ্ঞতা কিছুটা হলে সেটা কমবে এবং সেটির প্রভাব এই মুহূর্তে ইতিবাচকভাবে বইমেলায় পড়ছে, এটা আমাদেরকে আশান্বিত করছে। তো এইবারে বইমেলাতে কি বই বের হলো? আমি সব ধরনের লিখি ভাই, তো আমার যেটা হচ্ছে, এবার আমি 2টো বই এনেছি। আচ্ছা। শিশু সাহিত্য নিয়ে যেহেতু কাজ করছি, এটা শুধু কাজ না, আমার একটা দায়বদ্ধতা। তো শিশুদের নিয়ে আমি একটি গল্প গ্রন্থ এনেছি, 6-7টি গল্প মিলে একটি বই। আচ্ছা। দুষ্টু বাঘ ও দুঃখী ছানাপোনার গল্প। তো এটি হলো শিশুদের, আর একটি বড়দের, গল্পেরা কথা বলে জোনাকির সাথে, আমার বইটির নাম। অসাধারণ নাম। তো জি, এই 2টো বই এবার আমি, এটা গল্প গ্রন্থ বড়দের।
বড়দের গল্পগ্রন্থ এবং ছোটদের গল্পগ্রন্থ, এই দুটি বই আমার এসেছে। আচ্ছা, তো এ পর্যন্ত কতগুলো বই আপনি লিখেছেন এবং কি ধরনের বই সেগুলো? আমার একক যে বই বলবো, আমার 15টি বই। এছাড়া আমার বিভিন্ন বন্ধুদের সাথে যৌথ কাব্য, যৌথ গল্প, এগুলো মিলিয়ে বেশ আমার 30 থেকে 40টা বই হবে। কিন্তু ওগুলো যেহেতু আমার যৌথ, ওটাকে আমি তেমন হাইলাইট করছি না। আমার একক 15টি বই। এর মধ্যে শিশুদের জন্য আমার 6টি বই আছে, কিশোর উপন্যাস, শিশু কিশোর উপন্যাস এবং শিশুদের গল্প। এটি আছে, এইগুলো আছে 6টি। রান্না বান্নার উপরে আমার 2টো বই আছে, বাংলাদেশ ভ্রমণের উপরে আমার একটি বই আছে, আর হচ্ছে গল্প এবং উপন্যাস, এই মিলিয়ে 15টি। ও ভালো কথা, জি জি, আমি কবিতা প্রেমী, কিন্তু কবিতার কথা বলতেই আপনাকে ভুলে গেলাম। আমি আবৃত্তি করি এবং কবিতা লিখতে পছন্দ করি। তো আমার গত বছর এবং বাংলাদেশ বেতারের সঙ্গে আপনি যুক্ত আছেন, সেখানে খবর পড়েন যতটুকু জানি আমরা। জি, আমি খবর পাঠ এবং আবৃত্তি এবং কিছু অনুষ্ঠান উপস্থাপনা, কণ্ঠ দেয়া, এগুলো করি। আর গত বছর আমার কাব্যগ্রন্থ এসেছিল পিঞ্জর নামে। আপনি গল্প, উপন্যাস এবং শিশুদের জন্য লিখছেন, তো কোন ধরনের লেখালেখিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অনেকে শিশুদের জন্য লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, অনেকে উপন্যাস লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, অনেকে কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু আপনি শিল্পের সব শাখাই বলতে গেলে বিচরণ করছেন। আপনার কাছে কোনটা কিভাবে ধরা দেয়? এটি আসলে এমন একটি প্রশ্ন অনেকেই করেন, কিন্তু আমি নিজেই উত্তর দিতে পারি না। মানে আমার সব সেক্টরেই ভালো লাগে। যখন যেটা আমি কাজ করি, যখন আমি কবিতা লিখতে বসি, আমার মনে হয় যেন কবিতা ছাড়া আমি এই জগতে আর কিছুই চিনি না। আবার যখন শিশুদের নিয়ে কাজ করি, মনে হয় আমি যেন শিশুদের নিয়েই লিখবো, শিশুদের নিয়েই কাজ করব, আর কোনো কিছু করব না। তো তারপরও আমি যেটা বলবো, শিশুদের জন্য আমার কাজ করতে ভালো লাগে, কেননা এই সেক্টরটা আমি বলবো, আমরা যারা লেখক, এখানে শিশুদের জন্য আমার ভালো কিছু মেসেজ দিয়ে যাওয়া উচিত, ভালো কিছু গল্প, ভালো কিছু কথা তাদের জন্য রেখে যাওয়া উচিত এবং দিয়ে যাওয়া উচিত। এটা শুধু লেখা নয়, এটা আমাদের দায়বদ্ধতা, আমরা যারা বড়রা আছি, আমরা যারা লেখক আছি। আর কবিতা, যেহেতু আমি কবিতা প্রেমী মানুষ, কবিতা পড়তে খুব ভালো লাগে। অনেক কবির কবিতা পড়ি, নতুন পুরনো এবং আবৃত্তি উপযোগী কবিতা সব পড়ি, নিজেও লিখি। তো সেজন্য কবিতা লিখতেও ভালো লাগে এবং ছোট গল্প লিখতে ভালো লাগে। আজকে আমরা আবৃত্তি শুনবো এক ফাঁকে অনুষ্ঠানের শেষে দিকে। আপনি সময় দিলে নিশ্চয়ই আমি শোনাবো। নিশ্চয়ই দর্শকদের আজকে আমরা শোনাবো। তো শিশুদের কথা আপনি বলছিলেন, আমরা যেটি দেখি বইমেলার ক্ষেত্রে শিশুদের জন্য আলাদা একটি দিন শনিবার, সেটি শিশু প্রহর বা 2 দিন ধরে রাখা হয় শিশুদের জন্য, শিশুদেরকে নিয়ে অভিভাবকরা সেখানে যান। তো আমাদের যে বই কেনার যে প্রবণতা বা শিশুদের মানুষ করার ক্ষেত্রে বা তাদের বড় করার ক্ষেত্রে, আমরা কিন্তু সেই অর্থে বাচ্চাদেরকে সংস্কৃতি ভবন হিসেবে গড়ে তুলতে খুব একটা সহযোগিতা করি না। আমরা তাদেরকে GPA 5 পাওয়ার জন্য যতটা উৎসাহিত করি, কিন্তু সৃজনশীলতার পথে ততটা উৎসাহিত করি না। এই জায়গাটিতে আপনি একজন মা এবং খুব কাছ থেকে আপনার একজন নারী হিসেবে দেখার সুযোগ হয় সব কিছু একটু ঘনিষ্ঠভাবে একজন লেখক হিসেবে। তো বাচ্চাদের জন্য আসলে কি করণীয় রয়েছে? এই বইমেলা বাচ্চাদেরকে বই পাঠে আগ্রহী করে তুলতে কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? খুব ভালো পয়েন্ট বলেছেন, ধন্যবাদ আপনাকে তুলে দেওয়ার জন্য। কেননা আমি চেয়েছিলাম যে এটি আমাদের জানানো উচিত, বলা উচিত। তো আমার বাচ্চারা এখন অনেক বড় হয়ে গিয়েছে, ওদেরও বাচ্চা হয়ে গিয়েছে। তো আমার বাচ্চাদেরকে আমি ওদের ছেলেবেলা থেকে আমি বইমেলায় নিয়ে যেতাম, বিভিন্ন সাংস্কৃতিক মণ্ডলে আমরা ওদেরকে নিয়ে যেতাম। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সাংস্কৃতিক চর্চাটা করি এবং পুরো পরিবার জুড়েই চর্চা আছে। আমার বাচ্চারা যদিও ইংলিশ মাধ্যমে পড়তো, তারপরও আমি বইমেলা, বাংলা বই, বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য ওদেরও প্রচেষ্টা ছিল, আমাদেরও বাবা মা হিসেবে প্রচেষ্টা ছিল। তো সেই সূত্র ধরে আমি বলবো, যেহেতু আমার বাচ্চাদের নিয়েছি, আমি এখন বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য আমি লিখছি, শুধু রাইটার নয়, আমি মা হিসেবে বলবো, প্রতিটি মা বাবার আমাদের বাচ্চাদের জন্য প্রথমে তো আমরা একটা কথা বলি, পারিবারিক শিক্ষা। আমরা পরিবার থেকে সেভাবে বাচ্চাদেরকে গড়ে তুলতে পারি, সেটা আসলে খুব বেশি জরুরি। পারিবারিক শিক্ষা, পড়ার প্রতি পাঠ অভ্যাস করতে পারি। আরেকটি কথা যেটা বললেন আপনি, সৃজনশীলতা। আজকাল শিক্ষা মাধ্যমের অনেক
পজিটিভ নেগেটিভ দিক অনেকে তুলে ধরছে, আমরা শুনছি, সেদিকে আমি যাব না। তবে আমি বলবো বাচ্চাদেরকে মানে শুধু পাঠ্য বইয়ের উপরে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা বের করে আনা উচিত। সেজন্য আমি বলবো গল্প তারা যাই জানে তারা পড়বে এবং তারা বলবে এবং তাদেরকে বলানো হবে, যেমন স্টোরি টেলিং। আমি মনে করি ছোট বাচ্চারা গল্প শুনতে খুব পছন্দ করে, রূপকথার গল্প খুব পছন্দ করে। তো গল্প শুনতে গেলে ওরা একটা ইমাজিন জগতে থাকে, ওরা নিজেরা গল্প তৈরি করে। আমার মানে গ্র্যান্ডসন আছে, মানে আমার ছোট্ট 3 বছরের নাতি, ও ভীষণ গল্প শুনতে পছন্দ করে। আমি এই যে গল্প তো এখন লিখছি ও হবার আগে থেকে, তো ও এখন কিভাবে মানে পছন্দ করে সেই ধরনের গল্পগুলো যেমন আমি লিখছি, এবং তখন দেখি ওর ভেতরে ওই পাওয়ারটা চলে এসছে, ও বানিয়ে বানিয়ে 3 বছরের বেবি গল্প বলে। তো তখন আমি দেখলাম যে আমাদের এই যে বাচ্চাদের জন্য যদি আমরা বেশি বেশি করে বইমেলায় বইয়ের সাথে সম্পৃক্ত করি, তাহলে ওদের ভেতরে এই যে লেখা, এই যে বলা, একটি জগৎ তৈরি হবে, ভাবনার একটা আলাদা জগৎ তৈরি হবে, যেটা অনেক বড় হয়েও যেটা সে তার মধ্যে থাকবে, সেটা সেই চর্চাটি বা সেই অভ্যাসটি। জি। আর এটি হারুন ভাই আমি বলবো, আমি কিন্তু দেখছি, আমি তো বইমেলায় প্রতিদিন আমি কিন্তু ভীষণ রকম সাড়া পেয়েছি। একটা জিনিস যেটা আমরা বলতে চাচ্ছি প্লাস পয়েন্ট, যে মানে বাবা মারা আসছেন, বাচ্চাদেরকে নিয়ে বইয়ের সাথে তারা বই ধরাচ্ছেন, বাচ্চাদেরকে বলছেন পড়ো এবং তোমার যেটি পছন্দ বাজেট নিয়ে ভাববে না। তোমার জন্য কোনো বাবা মাকে কাল শুনলাম বলছে আজকে তোমার বাবার মানে পার্স কিন্তু মানে হেভি আছে, তোমাকে অনেক বই কিনে দিব। এই যে আমার খুব ভালো লাগলো যে এখন বাবা মারা বইমেলা যাচ্ছেন এবং বাচ্চাদেরকে বই কিনে দিচ্ছেন, বই পড়তে উৎসাহিত করছেন। অসাধারণ বললেন আপনি। তো আপনি বলছিলেন পারিবারিক শিক্ষার কথা, পারিবারিকভাবে বাচ্চার হাতে বই তুলে দেওয়ার কথা, কিন্তু আমাদের যে সংস্কৃতি, বিশেষ করে আমাদের যে স্থপতিবিদরা, তারা যে নকশা করেন ভবনের বা বাড়ির, সেখানে বই রাখার কোনো জায়গা সেভাবে থাকে না। তো আমরা বইমেলার কথা বলছি, বইটি কিনে নিয়ে বাড়িতে আসলে কোথায় রাখবে সেরকম আলাদা জায়গা কিন্তু সেইভাবে রাখা হয় না। অনেক ক্ষেত্রে রাখা হয় সেটা হচ্ছে শোপিস হিসাবে বা শোকেস হিসেবে প্রদর্শন করার জন্য, সেটি পড়ার জন্য না। এই ক্ষেত্রে আপনার সাজেশন বা পরামর্শ কি থাকবে যে আমরা যাতে খুব বাড়িতেই একটি ছোট লাইব্রেরি, পারিবারিক লাইব্রেরি থাকতে পারে, আমি সেখানে যেন যখন সময় পাবে, অবসর পাবে একটা বাচ্চা বা একজন শিক্ষার্থী, তখন যেন তার হাতের নাগালেই সেই বইটি পায়। সেই জন্য আসলে কি করণীয় আছে বলে আপনি মনে করেন? আমি নিজে তো আমার লেখালেখির সাথে জড়িত, আমার বই মানে আমার বাসা মানে একটা পাঠাগার। তো এছাড়া আমি বলবো যারা মানে বই রাখতে চান, পাঠাগার ইচ্ছে করলে, এই যে বললেন স্থপতিরা সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করছেন, ঠিক আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। একটা নান্দনিক আমরা একটা বাড়ি দেখছি, কিন্তু সেখানে বাড়িটার ভেতরটা কিভাবে আমি গুছিয়ে রাখবো, কি দিয়ে গোছাবো, সেটার দায়িত্ব আমার নিজে, তাই না? তো আমরা যখন টিভি দেখছি, আমাদের রুমে একটা ফ্যামিলি স্পেস সবারই থাকে, ফ্যামিলি স্পেসে আমরা ওই যে টিভির পাশে যদি আমরা কিছু র্যাক করে কিছু বই রাখি, আমাদের শোবার রুমে, লিভিং রুমে যদি আমরা কিছু বই রাখি তাক করে, এটা তো খুব বেশি জায়গা নিবে না, আমরা শেলফ করে বইগুলো এটা আমরা সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। আর আজকাল কিন্তু ফার্নিচারের দোকানে দেখেছি খুব সুন্দর সুন্দর করে কিন্তু বুকশেলফ আছে, বা এটা আমি ডিজাইন করেও করতে পারি, সাথে একটু আমরা শোপিস রাখলাম, তার পাশে আমরা বই রাখতে পারি, বাচ্চাদের জন্য পড়ার বই, কোনো গেস্ট এলো তাদের জন্য কিছু ম্যাগাজিন, কিছু বই, তারা বোর ফিল না করে। আগে তো যেমন টিভি দেখতো, ড্রয়িং রুমে আমাদের টিভি থাকতো অনেক আগে, আমরা যেটা দেখেছি, কিন্তু এখন আমরা বই রাখতে পারি। তো সেভাবে নিজেও পড়লাম, মেহমান এলে তারাও পড়লেন, বাচ্চারাও পড়লেন, তো সবারই একটু মানে পড়ার জায়গাটা, ক্ষেত্রটা তৈরি হলো, তাই না? যে নিঃসন্দেহে আমরা বইমেলা নিয়ে কথা বলছিলাম, তো ফেব্রুয়ারি মাস আসলে আমরা আসলে বইমেলা নিয়ে বেশি করে কথা বলি। বছরে কিন্তু আরও 11টি মাস আছে, সেই সময় দেখা যায় যে বই নিয়ে তেমন একটা আলোচনা হয় না, এবং বইয়ের যে প্রবাহ, যেটি আসলে সারা বছর ধরেই কিন্তু থাকা উচিত, বিশেষ করে গ্রামাঞ্চলেও, যাতে একটা মানুষ বা একজন ছাত্র বা একজন শিক্ষার্থী যাই হোক না কেন, তারা যাতে সহজেই বই পায়, সেজন্য সারা দেশে বইয়ের সরবরাহটি কেমন হওয়া উচিত এবং কখন কখন সেটি থাকা উচিত বলে আপনি মনে করেন?
এই জায়গাটি আমাদের একটু মানে অসামঞ্জস্যতা বলবো। আমরা যেমন বলি ঢাকা কেন্দ্রিক সবকিছু, এই জায়গাটিতেও তাই। আমি যেমন গ্রামে, আগে আমার সাথে গ্রামের খুব একটা সম্পৃক্ততা ছিল না, এখন আমার মা গ্রামে থাকেন, তো আমি আমার মাকে দেখতে এবং গ্রামের টানে আমি গ্রামে যাই। আর আমার লেখালেখির বিষয়গুলো আমি গ্রামের জীবন জীবিকা এগুলো তুলে নিয়ে আসি। তো গ্রামের যেটা আমি দেখেছি, আমাদের ছেলে মেয়েদের অবসর সময় আছে, শুধু বাচ্চারা নয়, বড় বয়োবৃদ্ধ যারা আছেন তারা কিন্তু দেখা যায় অলসভাবে দোকানের কাছে বসে আছে। যে এই ক্ষেত্রটায় আমরা যদি বিভিন্ন ধরনের পাঠাগার তৈরি করে দিতে পারি। আমি পাঠাগার করেছি, হ্যাঁ, সেটা আমার শিক্ষকের নামে ডক্টর সেলিমান দিনের নামে আমি টাঙ্গাইলের সখীপুরে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেছি। সেখানে আমি যেটা দেখলাম যে আমরা একটু বই পড়ার ক্ষেত্রে বাচ্চাদের যে অনাগ্রহ, সেই জন্য আমি একটু অন্য বিষয়ও রাখলাম সেখানে। খেলাধুলার একটা আয়োজন, সেখানে ক্যাফেটেরিয়া বা একটি খোলা প্রান্তর বা একটু আড্ডা দেওয়া, একটু আবৃত্তি করা, একটু গান বাজনা চর্চা করা, আমার মনে হয় যে এই বিষয়গুলো এখন যুক্ত করা যেতে পারে আগ্রহ বাড়ানোর জন্য। কারণ সঠিকভাবে যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে সেক্ষেত্রে তো তার পড়াশোনা বিঘ্নিত হবে, সেখানে তার শরীর চর্চাও তো দরকার আছে, খেলাধুলো করাও দরকার আছে। কিন্তু আমরা দেখি যে মাঠ নেই, পর্যাপ্ত মাঠ নেই, সেটি ঢাকা শহর তো বটেই, গ্রামেও সেরকম পর্যাপ্ত ব্যবস্থা নেই। সেই ব্যবস্থা কিন্তু আসলে এখন থাকা দরকার প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে। নিশ্চয়ই আপনি সরকারের কথা বলছিলেন, সরকার চেষ্টা করছে, শুধু চেষ্টা করলেই হবে না, যাদের জন্য করা হচ্ছে তাদের কিন্তু এখানে সহযোগিতা থাকতে হবে। বিশেষ করে অভিভাবকদের আমি যেটা দেখলাম যে খুব অনাগ্রহ রয়েছে তাদের সন্তানদের এখানে পাঠানোর ক্ষেত্রে, এবং তারা যেটা করে থাকেন সেটা হচ্ছে যে শুধু পড়াশোনা করে পাশ করবে এই ধরনের একটি মানসিকতা তাদের আছে। অন্যান্য অ্যাক্টিভিটিসের সঙ্গে গেলে ছাত্ররা যে বা শিক্ষার্থীরা যে ভালো করবে তাদের জীবনে, সেইটা তারা মনে করেন না। যে এটা অভিভাবক মানে ছাত্রদের চেয়ে, ওদের কথা আমি বলবো না, আমরা যারা গার্জিয়ান আছি, আমরা অভিভাবকরাই কিন্তু একটু বেশি চিন্তাশীল হয়ে পড়ি। তো এটা আমি বলবো, যেমন বলি একটা বাচ্চার, আমরা মায়েরা মনে করি এক গ্লাস দুধ খেলেই মনে হয় ও পুষ্টি পেয়ে গেল। দুধ ও খেতে পারুক না পারুক, ইচ্ছে হোক না হোক, ওকে জোর করে আমার দুধ খাওয়াতেই হবে। কিন্তু দুধের বিকল্প ও খাচ্ছে না, আমরা ওকে আরেকটি জিনিস খাওয়াতে পারি। তো সেরকম যে পাঠ্য বই পড়াতেই হবে তাকে না বলে, বাবা তোমার ভালো লাগছে না, তুমি একটু খেলো, ঠিক আছে, তুমি খেলার মতো করে, যে গল্প বলা বললাম, তুমি একটু কবিতা পড়ো, নিজে একটু লেখো, লেখালেখি করো, তোমার যে একটা ছবি আঁকো, জি জি, তুমি কি দেখছো আজকে স্কুলে যেতে যেতে, কি দেখলে, তুমি সেটা নোটবুকে লিখে রাখো। তুমি আজকে এই যে হেঁটে গেলে তুমি কি দেখলে, সেটা পেন্সিল দিয়ে হোক স্কেচ করো, ছবি আঁকো। এভাবেই কিন্তু তারপরে তুমি কি দেখলে সেটা পরিবারকে বলো, মাকে গিয়ে যদি বলে মা এই দেখলাম এই দেখলাম, তাই না, এটার মধ্যেই কিন্তু তার কিন্তু লেখা, তার ছবি আঁকা, জি, তার পড়া, মানে একটা বড় একটা জগৎ তৈরি হয়ে গেল। তখন কিন্তু সে বোর ফিল করবে না। আর যেটা যে আমাদের পরিবারকে তো বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত, বাচ্চারা কি বলতে চায় শোনা উচিত, তাই না? হ্যাঁ, আরেকটা জিনিস আমি দেখলাম যেটা হচ্ছে যে এই যে আপনি আবৃত্তি করেন, সুন্দর করে কথা বলেন, তো এইটা যদি ছোটবেলা থেকে একটু বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, বিশেষ করে গ্রামে যারা, শহরে যারা থাকে তারা তো সুন্দর করে কথা বলে, প্রমিত ভাষায় কথা বলে, কিন্তু গ্রামে কিন্তু এই জিনিসটার অভাব আছে। তো আমরা এই জিনিসটা করতে পারি যে ছোটবেলায় থেকে যদি তাকে মঞ্চভীতি, যেটা মাইক ধরলে যার গলা কাঁপে, সে কিছু বলতে পারে না, তো আমরা যদি তাদের মঞ্চে উঠাই, তাদেরকে যদি কবিতা আবৃত্তি করে দিই, তাদের গান গাইতে দেই, বা একটু কথা বলা বা ম্যানার্সগুলো শিখাই, সেটিও তো একটি বড় কাজ হয়। জি, এটি তো অনেক বড়, কেননা এটি তো আমাদের শিক্ষক, আমরা তো ছেলেবেলা সেভাবে শিখে এসেছি। আমাদের পণ্ডিত মশাইদের হয়তো সেইভাবে অতদূর তারা দূরদর্শী ছিলেন, কিন্তু তারা হয়তো অতদূর আমাদের মানে এখনকার জেনারেশনের মতো তারাও যাননি বা আমরাও যাইনি। কিন্তু এখন তো সবকিছু হাতের মুঠোয়। এখন তো একজন শিক্ষক ইচ্ছে করলেই তিনি জগৎটাকে জানতে পারছেন, পড়তে পারছেন, কোনো জিনিস জানতে হলে তিনি চট করে জ্ঞান লব্ধ, মানে জ্ঞান স্বর নিজের মধ্যে নিতে পারছেন এবং সেটা ডেলিভার করতে পারছেন বাচ্চাদের মাঝে। তো যেটা হচ্ছে, বাচ্চাদেরকে এখন তিনি আবৃত্তি শেখাতে পারছেন, বিভিন্ন কিছু করাতে পারছেন। তো এইটা প্রযুক্তি এখন হাতের নাগালের মধ্যে আছে, চাইলে তিনি সেটা রেকর্ড করে রাখতে পারছেন, ইউটিউব, ফেসবুকে সেটা প্রচার করতে পারছেন। জি জি। আর আজকাল দেখবো এটা যে করছে না তা নয়, আমার তো মনে হয় অনেকে এগিয়ে আসছে।
তো বিভিন্ন সময় আমি দেখি বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে বাচ্চাদের, মানে ধর্মীয় দিকে আমি টিভিতেও দেখি, বা স্কুল থেকে চলে আসছে বিভিন্ন সিলেক্ট করে নিয়ে আসছে গল্প বলা প্রতিযোগিতা, আবৃত্তি, কোরআন তেলাওয়াত, হাতের লেখা সুন্দর, সেটাও কিন্তু একটি মাধ্যম হয়ে আসছে আজকাল। অনেক প্রতিযোগিতা এখন তো কম্পিউটারে কম্পোজ করা যায়, কিন্তু হাতের লেখার কদর কিন্তু এখনো আছে। তো অনেকে বলেন, অনেক প্যারেন্টসরা বলেন যে আরে এগুলো কেন হচ্ছে, তার চেয়ে বাচ্চারা একটু পড়া পড়বে, মুখস্থ করবে, যাবে না। সেটা হলে না। আমাদের দেশের বাইরে শিক্ষা ব্যবস্থা দেখুন, আমি তো দেখেছি অনেক ছেলে মেয়ে কিন্তু এক্সট্রা কারিকুলামের দিকটা ওরকম নেই, তারপরে হঠাৎ করে যখন বিদেশে পড়তে যাবে আমাদের দেশের অনেক কিছুর সাথে তারা জড়িত হচ্ছে। আবার আমরা একটু আপনার লেখালেখির জগতে একটু প্রবেশ করতে চাই। তো আপনি এখন ব্যস্ততা কিভাবে কাটছেন? এখন তো বইমেলা নিয়ে ব্যস্ততা। আমি আমার ব্যস্ততা সব সময় থাকে। একটা সময় পরিবারকে খুব বেশি সময় দিতাম, বাচ্চারা ছোট ছিল, এখন তারা বড় হয়ে গেছে, এখন আমার অফুরন্ত সময়। এই সময়টা আমি মনে করি একটা নারীর শুধু না, আর আমি যেহেতু নারীর কথাই বলবো, পরিবারকে আগে সময় দিয়ে আমার যদি সময় থাকে, সময় বের করলেই সেটা থাকে, তো সেই সময়টা আমি সমাজকে দিব। আমি শুধু জন্মেছি নিজের জন্য নয়, আমি ছড়িয়ে দেবার জন্য। আমার ভেতরে যদি কোনো গুণাবলী থাকে, আমি কাউকে শেখাবো, কাউকে সেটা দিব, তাহলেই না তারা উপকৃত হবে এবং আমি চলে যাব একটা অবদান রেখে গেলাম, আমি সেটা দিয়ে আমাকে মনে করবে। তো সেজন্য আমি সবসময় কাজে থাকার বিশ্বাস, নিজেকে ব্যস্ত রাখি কাজে। আমি অনেক কাজ করি, নিজের পরিবারকে আমি ছবি আঁকি, সমাজ মানে সমাজ বিনির্মাণের জন্য তো কিছুটা ভূমিকা রাখি, এটা তো আমার সুনাগরিক হিসেবে দায়িত্ব। তাছাড়া আমি ছবি আঁকা, আমি লেখা, আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, আমি যেহেতু ভয়েস দেই, বিভিন্ন জন বললে তাদের জন্য একটু ভয়েস দেই, বা নিজেও আমি ভয়েস তৈরি করি। বিভিন্ন বিভিন্ন আছে না, বিভিন্ন বিজ্ঞাপনের জন্য হোক, আবৃত্তি ছাড়া অনেক সেক্টর আছে, তো সেগুলো আমি তৈরি করি, নিজেও তৈরি করি, সেগুলো এডিট করি। তারপর এইসব নিয়ে আমার অনেক সময় যায়, একটু ব্লগ করি, একটু রান্না বাড়া, একটু ভ্রমণ, এইসব মিলিয়ে ব্লগ তৈরি করি, সেগুলো নিজের ইউটিউবে এবং টিভি রেডিও এইসব নিয়ে লেখালেখি নিয়ে, এইসব নিয়ে আর কি আমার ব্যস্ততা। বাহ, অসাধারণ সময় কাটে আপনার, সৃজনশীল সময় আপনি কাটাচ্ছেন। আমরা আবার একটু বইমেলার দিকে যেতে চাই। সেখানে আমরা যেটা দেখতে পাই যে বই যত প্রকাশিত হয় বা বইমেলায় যত বই আসে, বিক্রির তুলনায় কিন্তু সেটি খুবই সামান্য। আপনি 18 কোটি মানুষের দেশ, সেখানে ধরেন বইমেলায়, এবারে বইমেলায় হয়তো আমরা শেষে একটা হিসাব দেখবো যে 30-35 কোটি টাকার বই মাত্র বিক্রি হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে পেশাদারিত্বের অভাব, যেটি আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি একটি সাক্ষাৎকারে বলেছেন এই বছরই, যে 50 বছরেও আমরা প্রকাশকরা সেই অর্থে পেশাদারিত্বের পরিচয় দিতে পারিনি। তাহলে এত বড় একটা বইমেলা হচ্ছে, এত আয়োজন হচ্ছে, দিন শেষে কি এটা আসলে মাঠে মারা যাচ্ছে, কোনো কিছুই অর্জন হচ্ছে না? আমি যদি স্পেসিফিকলি বলি, ধরুন আপনি লিখছেন, লিখে যদি আপনি পয়সা রোজগার করতে না পারেন, তাহলে তো লেখক তো সেই দিকে সেইভাবে দৃষ্টি দেবে না, বা সেই পরিশ্রম সে সিরিয়াসলি নেবে না পেশাকে। আবার লিখে যদি না বাঁচতে পারে লেখক, তাহলে প্রকাশক বই পাবেন কোথায়? এবং দুইজনেরই কিন্তু পরিপূরক এই ক্ষেত্রে। আমরা তো এটার অনুপস্থিতি দেখতে পাই। আপনি একজন লেখক হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? এটি তো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমি লিখি, প্রকাশকদের খুব কাছে ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাই, তো সেহেতু আমি এই সেক্টরগুলো দেখি। তো এটাকে আমি দুই দিকেই দায়ী, আবার দুই দিকে দায়ী না, এভাবে বলবো। কালকে আমি আমার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে গত শুক্রবার এবং গতকাল শনিবারও মানে এত বেশি লোক এলো। তো আমি যখন দিলাম, অনেকে মন্তব্য করলো, সবার হাতে কি বই ছিল? আপনি যে লিখলেন যে সবাই পাঠক মানে বেড়েছে, সবাই হুমড়ি খেয়ে পড়ছে, আসলে কি তাই? তো আমি একা একা ভাবলাম যে কথাটি তাই, সবার হাতে বই নেই, কেন নেই? সবাই, আবার কেউ দেখা যাচ্ছে বড়দেরকে আমি যখন পড়তে দেখি, ছোটদের জন্য কিনছে, বড়রা কিনছে না। তো আবার সবাই সব ধরনের বই পড়ছে না। হয়তো গুটি কয়েক লেখককে আমরা সবাই চিনছি। অনেকে লেখার জীবন থেকে হয়তো তার লেখার মান খুব ভালো, সে হয়তো একজন বড় লেখক হতে পারত, কিন্তু সেটা তাকে লেখক তৈরি করা কি আমাদের সমাজে দায়িত্ব নয়? অবশ্যই দায়িত্ব।
কেননা আমি কারো উপরে আসলে দায়ভার দিতে চাই না যে এটা বাংলা একাডেমি, এটা অমুকের, এটা আমি বলতে চাই না। আমি বলবো সব সেক্টর মিলে যারা এইসবে কাজ করেন তাদের একটু দৃষ্টিপাত থাকা উচিত, যেন আমরা যারা লিখছি, আমি দেখব অনেক নতুন লেখক, শুধু নতুন লেখক না, আমারই তো যেমন 15টি একক বই হয়েছে, আমারও তো দেখা যায় যে প্রকাশকদের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হয়। এটা কেন যেতে হবে? এটা তো যাওয়া উচিত নয়। এভাবে করে দেখা যায় যে অনেকে টাকা দিয়ে হয়তো আপনার কিছু বই কিনুন, আপনি তার বিনিময়ে আমি আপনার বই ছেপে দিব, অথবা আপনি এতগুলো বই করছেন, এতগুলো বই আপনি চালিয়ে দিবেন। তো একজন লেখক কোথায় চালিয়ে দিবে? তো তখন এইসব দিকে দেখা যায় যে একজন শখ করে হয়তো একটা কবিতার বই, একটা গল্পের বই লিখলেন, খুব শখ হলো লিখলেন, তারপরে কিন্তু সে কিন্তু খুব ভালো লেখক হতে পারতো, তার ভেতরে সেই কাব্য চর্চার সম্মানে যদি পেত, সেটা তো পাচ্ছে না। সেটা আমি খবরের কাগজ বলুন, আপনি যদি খবরের কাগজে আছেন, এই সেক্টরগুলিতে অনেকে শখ করে আসলে দেওয়া হয় না সেই সঠিকভাবে আর কি, অনেকে পেশাদারিত্বের যথেষ্ট অভাব আছে। শখ করে লিখছেন, কিন্তু শখ করে হয়তো একটা দুটো লেখা যাবে, সবসময় কি পাওয়া যাবে? তো এটা দুদিকেই, কেন পাঠক তৈরি হচ্ছে না, সে ভালো বই পাচ্ছে না, কেন লেখক তৈরি হচ্ছে না, সে ভালো, তাকে মূল্যায়নের জায়গাটা আসছে না। আবার প্রকাশকও বলবে যে আমিও তো টাকা দিয়ে ভাই বই ছাপি, জি, আমার বই যদি না চলে আমারও তো পেট চালাতে হবে, তাহলে আমি কেন ছাপবো? আসলে এই পুরো ব্যাপারটি একটু মানে একে অপরের পরিপূরক। এখানে পাঠকের দায়িত্ব আছে ভালো বইকে পৃষ্ঠপোষকতা দিতে হবে কিনে, আবার প্রকাশকের দায়িত্ব আছে ভালো লেখককে প্রমোট করা, জি, আবার লেখকের দায়িত্ব হচ্ছে ভালো লেখাকে দেয়া। এই মানে সবকিছু সমন্বয়, লেখক, পাঠক, প্রকাশক সবকিছুর একটা ভালো সমন্বয় থাকা উচিত। এবং এই দিকটা আমি আশা করব, যেভাবে আমরা বই মেলা, এবারে তো আমি খুব খুশি হলাম, প্রতি বছরই যেহেতু যাই, এবারে আপনি তো দেখেছেন বোধহয়, বাচ্চাদের জন্য ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা পর্যন্ত রাখা হয়েছে, নামাজের জায়গা আছে। প্রথম দিকে অবশ্য একটু ব্যবস্থাপনায় মানে যখন বেশি লোক আসে একটু মানে হয় ঝামেলা, তারপর আমি যখন ঘুরে ঘুরে দেখি এত সুন্দর সুন্দর বাচ্চাদের খাবারের জায়গা, চা কফির জায়গা, লেখক আড্ডা, এত কিছু করা হচ্ছে, তারপর কেন আমরা বই মেলামুখী হচ্ছি না, বা সেভাবে আমরা বই কিনছি না। তো ওই বললাম, আমার মনে হয় এই সেক্টরে যারা কাজ করেন তারা যদি একটু দৃষ্টি দেন, ভালো যাতে বই আসে, লেখককে যাতে সম্মান করা হয়। অনেক সময় দেখা যায় কাগজে থাকলেও নিয়মে কিন্তু মানে ওইটা মানা হয় না। তো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। আমরা শুরুতেই বলেছিলাম যে আপনার একটি আবৃত্তি আমরা শুনতে চাই। আপনি ভালো আবৃত্তি করেন, আপনি খবর পড়েন, খবর পাঠ করেন। তো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি, আমরা একটি আবৃত্তি শুনতে চাই। সেটি আপনার কবিতা থেকেও হতে পারে অথবা অন্য কোনো লেখকের কবিতা থেকেও হতে পারে। আপনি যদি আমাদের জন্য একটা আবৃত্তি করেন। নিশ্চয়ই হারুন ভাই, আমি তো আবৃত্তি করতে পছন্দ করি, কবিতা লিখতে পছন্দ করি। তো আমার নিজের লেখা কবিতাও আমি পড়ি, আর আমার যেসব কবিতা আবৃত্তি উপযোগী ভালো লাগে তাও পড়ি। তো আজকে তো আমি শোনাবই, যেহেতু আমি জাগো নিউজে এখানে এসেছি, তাদেরকে কবিতা শোনাবো। তো আমি একটু বের করে নিই। কবিতাটির নাম একটুকু ছোঁয়া লাগে। আচ্ছা, পাশাপাশি হাঁটতে গিয়ে ধরো হোঁচট খেয়ে পড়তে গেলাম, অমনি হাতটি টেনে ধরবে তো, ধরো কাছাকাছি থাকতে গিয়ে থাকা হলো না, বিষণ্ণতা আছে যাবে কি তোমায়, ধরো খুব কাছে থাকতে চেয়েও থাকা হলো না, অভিমানী রয়ে গেলাম দূরে, পাগল পাড়া হয়ে ছুটে আসবে তো, ধরো অসুখ হলো কোনো, তোমাকে পাশে চাইছি খুব, তোমার উষ্ণতায় জড়িয়ে রাখবে তো, নাকি না থাক, বরং ভেবে নেব তুমি আছো, হৃদয়ের কাছাকাছি না হলেও মনের মাঝামাঝি রেখো কোথাও, আর না হোক মিছি মিছি বলে যেও আছি তো তোমার, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ধন্যবাদ, আপনি যে আমাকে সময় দিলেন বা আমার দর্শকদেরকে যে আমি শোনাতে পারলাম। অসাধারণ লেখা এবং অসাধারণ আবৃত্তি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই আবৃত্তি করার জন্য, আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ। কিভাবে যে সময় চলে গেল আসলে বুঝতে পারলাম না। আসলে কবিতা প্রেমী, বই প্রেমী যারা, তাদের সময়টা এমনই, বাধা থাকে না। তো অসংখ্য ধন্যবাদ হারুন ভাই, সময় দেবার জন্য আমাকে, বা আমাকে আমন্ত্রণ করার জন্য। জাগো নিউজের পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার রেকর্ডিংয়ে সহযোগিতা করার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে আমি, দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে শোনার জন্য। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদেরও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। বইমেলা চলছে, আপনারা বইমেলা যান এবং একটি করে হলেও বই কিনুন, এই প্রত্যাশা রেখে আজকে আমাদের শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।